দোলা! দোলা তুমি কোথায়? কোথায় দোলা? এই যে দোলা, আমাদের সর্বনাশ হয়ে গেছে দোলা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্যার? বলুন কি হয়েছে? আরে তুমি যাকে অ্যারেস্ট করেছিলে না, সেই সিরাজুল লুকা ভেঙে চলে গেছে। তা কি করে সম্ভব স্যার? আমি নিজে সিরাজুলকে লকআপে রেখে চাবি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন চাবি স্যার। আরে না স্যার, আমাদের সর্বশেষ ফোনে যে সন্ত্রাসবাদীতে আড়ি পাতা ছিল সেটা আমাদের জানা ছিল না, তাই ওই পাকিস্তানিরা ছদ্মবেশে এসে সিরাজুলকে নিয়ে গেছে। কিন্তু স্যার তাই যদি হয় তাহলে আমাদের লোক তো আমাকে ফোন করে জানাবে। আরে কে ফোন করবে? আমার মনে হয় ওরা সবাইকে গুলি করে মেরে ফেলেছে। স্যার তাই যদি হয় স্যার তাহলে কি হবে স্যার? এই সিরাজুল যদি সত্যি লকআপ থেকে পালিয়ে যায় তাহলে সারা দেশের মানুষ যে আমার মুখে থুতু ছিটিয়ে দেবে স্যার। টিভি নিউজ চ্যানেল এমনকি খবরের কাগজ সবকিছু সবাই তোমার নামে বদনাম দেবে, এমনকি তোমার চাকরি নিয়েও টানাটানি হতে পারে। প্লিজ স্যার, দয়া করে আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। আপনার কাছে হাত জোর করে বলছি স্যার, দয়া করে আপনি আমাকে বাঁচান। নিশ্চয়ই বাঁচাবো। তোমার মতো অফিসারের কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি শুধু আমাকে লোকাপের চাবিটা দাও, বাদ বাকিটা আমি গিয়ে ম্যানেজ করছি। লোকাপের চাবিটা দাও। এই নিন স্যার, এই নিন। চলুন স্যার, আমি আপনার সঙ্গে যাব। আরে না 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 না, তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। ওখানের পাবলিক না তোমার উপর পুরো ক্ষেপে আছে। তার থেকে বরং আমি ব্যাপারটা গিয়ে সামলাচ্ছি। তুমি শুধু আমাকে না ঠিকানাটা বলো, ঠিকানাটা। এই নিন স্যার। কিন্তু ওর সঙ্গে না থাকলে আপনি একা। এখানে আমাদের অফিসারের মধ্যে কথা হচ্ছে, এখানে না তুমি কোনো কথা বলবে না। যাও যাও, বেড়ে যাও, এখান থেকে বেড়ে যাও। ওকে স্যার, ওকে আমি যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, এই গরিবের কথাটা শুনলেন না তো, এরপরে কিন্তু আপনাকে আফসোস করতে হবে, মনে রাখবেন। শোনো যেও না। আরে ঠিকানাটা বলো, ঠিকানাটা। হ্যাঁ স্যার, আমি যে কাগজটা দিলাম তাতে ঠিকানা লেখা আছে, দেখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন না কাউকে কিছু বলার দরকার নেই, আমি আসছি তোলা। বাই। দাঁড়ান স্যার, আই এম সো সরি। মানে আমার ভীষণ ভুল হয়ে গেছে স্যার। বলছি চাবিটা আমাকে ফিরত দিন। আসলে ওটা আমার বেডরুমের চাবি। বেডরুমের চাবি মানে? ইয়েস স্যার, আমার নাম দোলা রায় চৌধুরী। আপনি কি মনে করেছেন, আপনার ঢপের কীর্তন শুনে আপনাকে আমি লকআপের চাবিটা দিয়ে দেব? এত কাঁচা কাজ আমি করি না স্যার। ওই কাগজটা পড়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন। 420 মানে? ইয়েস স্যার, 420। একেই বলে দোলা রায় চৌধুরীর খেলা। স্যার চাবিটা ফেরত দিন। এই নাও। কিন্তু তবে তোমাকে আমি এখনো বলছি দোলা, সিরাজুলের ঠিকানাটা বলে দাও। আমি তোমাকে না অনেক অনেক টাকা পাইয়ে দেব। বলছিলাম স্যার, এই পোশাকের নিচে আপনি আন্ডার প্যান্ট পরেছেন তো? আন্ডার প্যান্ট মানে? আন্ডার প্যান্ট কেন? মানে আমাকে যদি কেউ ঘুষ দিতে আসে তাহলে তার জামা কাপড় খুলে আন্ডার প্যান্ট পরিয়ে আমি বাজারে ছেড়ে দিলাম। এর জবাব তুমি পাবে একদিন না একদিন। তোমার এই সুন্দর দেহটা না আমি নিজে করে কাঁধে করে ওই শ্মশানে নিয়ে যাব। স্যার, আমার খাটিয়াতে কান দেওয়ার জন্য কয়েকশো লোক ছুটে আসবে, কিন্তু আপনি মারা গেলে বাইরের লোক তো দূরের কথা,
আপনার আপনজনেরা মানে আপনার বউ বাচ্চা আপদ গেছে বলে মুখ ঘুরিয়ে নেবে, আর তখন কিন্তু আপনার খাটিয়াটা তুলবার জন্য ওই ময়লার টাক বন্ধ করতে হবে। গেট আউট, গেট আউট। আমার বাড়ির গেটটা ওই দিকে। গেট আউট। এই কথাটা না আমার মনে থাকবে। মালটার মাথাটাই গেছে। ইয়েস, আমি পুলিশ ইন্সপেক্টর দোলারাই চৌধুরী। একদম শেষ করে দিয়েছে ওই সারা সাংবাদিকের আস্তরণ, আমি একদম শেষ করে দিয়েছে। এমনি করে এই গণতন্ত্রের গলা টিপে ধরবো। দেশের কোনো মিডিয়া আমার বিরুদ্ধে প্রচার করতে না পারে। তবু আপনার ভাই কিন্তু পুলিশের হাত থেকে বাঁচবে না বাস। কেন কি হলো বলবো আমি? আমার ভাই আবার কি করলো? ওই সাংবাদিকের স্ত্রী লক্ষ্মীর চোখের সামনে তুষারকে খুন করার চেষ্টা করেছে, আর তাই তুষার এখন হাসপাতালে বেডে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই সালা সাংবাদিক এখনো মারা যায়নি। হারামদাদাকে বলেছিলাম মানুষ খুন করার সময় পেটে খোঁজালিটা ঢুকিয়ে 3 পাক ঘুরিয়ে দিবি, দেখবে পেটের নাড়ি ভড়িগুলো সালা টুকরো টুকরো হয়ে সব নিচে পড়ে যাবে। আর সেটা না করে ও আমার সব শিক্ষায় ব্যর্থ হয়ে গেল। আমিও সত্যমকে বারবার বলেছিলাম যে বিষধর সাপকে 2-1 লাথি মরে ছাড়তে নেই, কারণ আমার সে ফস করে ফোনা তুলবে। কিন্তু তাছাড়া মানে এই যদি তুষার আমাদের জ্ঞান ফিরে যায় তাহলে ও তো সবার সামনে মানে পুলিশের সামনে আমাদের সব কথা বলে দেবে। তাই যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব ওই তুষারে করার ব্যবস্থা করতে হবে বস। আরে ওকে বাঁচিয়ে রেখে কি লাভ, বাঁচিয়ে রেখে কি লাভ? আমি ভেবেছিলাম ওকে মন্ত্রী করবো। দেখলে তো একটা মানুষ কোনো করতে পারলো না, একটা মেয়েকে তুলে নে রেপে করতে পারলো, রেপ করতে পারলো না। আমি কোন যোগ্যতায় ওকে আমি মন্ত্রী করবো বলতে পারো? হবে না দাদা, এই দেশে নেতার ছেলে নেতা হই, মন্ত্রীর ছেলে মন্ত্রী, তাহলে আমি বা কেন হব না? তোর মতো ভাইকে আমি ভাই বলে স্বীকার করি না। দাদা 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 একবার ভুল হয়ে গেছে বলে কি বারবার ভুল হবে দাদা? আমায় একটা সুযোগ দাও দাদা। তাহলে যা, কিভাবে টাইম বোমা ফিট করতে হবে তা সেখানে, কিভাবে নারী পাচার করতে হবে তার নকশাটা তৈরি করে নে। আমি দেখছি ওই তুষারের কেসটা কিভাবে হ্যান্ডেল করা যায়। আরে না স্যার, না স্যার, না স্যার, আরে স্যার আপনাকে কিছুই করতে হবে না। আরে স্যার আমি সব ব্যবস্থাই করে রেখেছি। আরে অফিসার, আমাকে বাঁচানোর কথা বাদ দিয়ে আগে আমাদের ওই নীল ফাইলটা উদ্ধারের ব্যবস্থা করুন। আরে কারণ ওই পাকিস্তান থেকে আসাই জঙ্গি গোষ্ঠী আমাকে দিন রাত ফোন করে জ্বালিয়ে দিচ্ছে। আরে আমি ওই নীল ফাইলটা কোথায় পাবো সত্যম? আরে আমি তো আর কম চেষ্টা করছি না। ও তাহলে শেষ পর্যন্ত আমাকে মাঠে নামতে হবে। তোমরা শুধু দেখে দাও আমার এই ইন্টারনেট কিভাবে কাজ করে। আমি এমনি এমনি নেতা হয়ে যাইনি, আমি মন্দির ভেঙে মসজিদে দিয়া যান, হাজার হাজার মানুষ করে এনকাউন্টার। বস বস এসব আপনি কি বলছেন বস? আপনার কথা শুনে কিছু বুঝতে এনকাউন্টার বল সব কোটাকে না আমি সালা একটা একটা করে এনকাউন্টার করে দেবো। এনকাউন্টার। আজ পর্যন্ত আমার পারমিশন ছাড়া কেউ কোনদিন আমার বাড়িতে প্রবেশ করতে পারেনি, কিন্তু কে কে আপনি? আমি নই মাতঙ্গিনী হাজরা, নই ঝাঁসি রানী,
মাই নেম ইজ বুলেট রানী। আমাকে স্যালুট করলে না কেন তুমি? হ্যাঁ, গতকাল পর্যন্ত করেছিলাম স্যার, আর আজ আমি এখানে এসেছি আমার ডিউটি করতে, আর আপনি এসেছেন শয়তানের পায়ে প্রণাম করতে। তাই এখানে দাঁড়িয়ে আপনাকে স্যালুট করে আমি আমার পোশাকটার অপমান করতে পারি না স্যার। যাদের গায়ে পোশাকটা থাকে তাদের গলায় চেন পরি আমি আমার বাড়িতে পাহারাদার হিসেবে। হ্যাঁ, সেটা ডিএসপি সাহেবকে এখানে দেখে আমি বুঝতে পেরেছি। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পোষে, বাঘিনীর গলায় শেকল পরানোর সাহস পায় না। বক্তৃতা বন্ধ করে বলুন, এখানে কিসের ডিউটি করতে এসেছেন? গতকাল সন্ধে সাংবাদিক তুষার বাবুকে খুন করার চেষ্টা করা হয়েছিল। আমি সেই খুনিকে এখানে অ্যারেস্ট করতে এসেছি। ফের গোয় সিগাল শেখর করতে আসে না ম্যাডাম। তবু যখন আপনি এসেছেন, বলুন বলুন বলুন, কে সেই করে? সে আর কেউ নয়, আপনার ভাই সত্যম। গতকাল সন্ধে তুষারকে খুন করতে গিয়েছিল। আচ্ছা ম্যাডাম, আমার ভাই তুষারকে যে ফোন করতে গিয়েছিল তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আরে ম্যাডাম, কাল সারা দিন রাত আমি বাড়িতেই ছিলাম না, তার একমাত্র সাক্ষী ডিএসপি সাহেব। তাই নাকি? সুরেশ সাক্ষী মাতাল হয় আমি জানতাম, কিন্তু আপনি দেখছি একজন আসামির সাক্ষী। আরে হতেই হবে, কারণ কাল তার সত্যম তার দরবল নিয়ে ওই থানায় হামলা করেছিল, আর আমি তাদের অ্যারেস্ট করেছিলাম। কাল সারা রাত ওরা লোকাপেই বন্দি ছিল, আজ সকালে না জামিনে ছাড়া পেয়েছি। ও তাহলে ম্যাডাম আমার ভাই তো খুন করতে পারে না ম্যাডাম। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এবার চুপচাপ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান ম্যাডাম, আর কোনোদিন এই খাকি পোশাকটার গরম দেখাতে আসবেন না। আমার নাম সত্যম সরকার, আর আমার দাদা যদি পাশে থাকে না, তাহলে কাউকে নেই আমার দরকার। আর কোনোদিন যদি পুলিশের পোশাকে হাত দিয়ে কথা বলিস না, তাহলে তোর হাত দুটো ভেঙে তোর দাদার হাতে ধরে দেবে। মেন সুইচটা অন করবেন না। আপনার মতো অনেক বড় বড় বাঘা পুলিশ অফিসারকে আমি নিচের থেকে উপরে তুলে দিয়েছে, আবার উপরের থেকে নিচে নামিয়ে দিয়েছে। এতে বেশি বাড়াবাড়ি করে না, সারা সোজা চুল্লিতে উঠে যাবেন। চুল্লিতে ওই গঙ্গাতে দেওয়ার জন্য একটা হাড়ের টুকরো পর্যন্ত খুঁজে পাবেন না। আচ্ছা মিস্টার, ইন্সপেক্টর, আমি মন্দির ভেঙে মসজিদে দিয়া যান, হাজার হাজার মানুষের করি উপকার। মাই নেম ইজ খোকা বাবু সরকার। বাহ, ভেরি নাইস নাইস। তাহলে আপনার কর্মকলাপ এমন কেন? আপনার ভদ্রভাবে বাঁচতে ইচ্ছে করে না? কি বললেন ম্যাডাম? ভালো মানুষ হয়ে বাঁচতে ম্যাডাম আমি তো ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম ম্যাডাম। ওই কার্গিলের পাহাড়ের নিচে আমাদের ছিল একটা ছোট গ্রাম, চাষের জমিতে কাজ করে বেশ সুখেই জীবন কাটছিল। তারপর ওই ইন্ডিয়ান সোলজাররা আমাদের বাড়ি ঘর ভেঙে বাবা মা ভাই বোন মিসাইল হামলা চালিয়ে সব শেষ করে দিল ম্যাডাম। কি দোষ বলেছিল ম্যাডাম?
কি দোষ করেছিল, কি অপরাধ করেছিল এই নিরীহ মানুষগুলো? পাহাড়ের নিচে থাকাটাই কি তাদের অপরাধ? তাই যদি হয় তাহলে হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের সেখান থেকে সরানো হলো না কেন ম্যাডাম? বলতে পারেন ম্যাডাম, বলতে পারেন? খোকাবাবু, কি বলছেন আপনি? আপনার অতীত জীবন? ম্যাডাম আমি একদিন চাষের জমিতে কাজ করে বাড়ি ফিরছিলাম। তারপর একজন রাস্তায় আসতে আসতে বলল, আমাদের এই গ্রামটা নেই। শুনে আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে গিয়ে গ্রামে দেখি সমস্ত মানুষের পোড়াদণ্ড, বাবা মা ভাই বোন, গ্রাম সব পুড়ে ছাই হয়ে তারপর আমি আবার দৌড়াতে লাগলাম। দৌড়াতে এক গভীর জঙ্গলে পৌঁছে গেলাম। সেখানে গাছের পাতা, ফলমূল, গাছের পাতা আর নর্দমার পোচা জল খেয়ে সারা পেটে লাথি মেরে 3 দিন পড়ে থাকলাম। তারপর দেখে কয়েকজন কালো কাপড়ে মানুষ আমার হাতে ধরিয়ে দিল AK-40 রাইফেল মেশিন। আমি হয়ে গেলাম সন্ত্রাসবাদী। বলুন ম্যাডাম, এতে আমার কি দোষ বলুন? তাহলে আপনি সেই সন্ত্রাসবাদী দল ছেড়ে পালিয়ে আসেননি কেন? বোমার আগুনে পুড়ে ছাই হয়ে গেল গ্রাম। বাবা মা ভাই বোন সব পুড়ে ছাই হয়ে গেল। সেই দৃশ্য আমি নিজের চোখে দেখার পরও আপনি বলছেন ওই সন্ত্রাসবাদীর দল থেকে পালিয়ে আসছে? ম্যাডাম, কি চমৎকার! मैडम मैं वो आदमी हो जो जिसका से पत्थर तोड़ेंगे। अभी कालो रातेर भयंकर गर्जन আমি অন্ধ নিমিষের বুলডোজার। আমি মহাপ্রলয় নিমিষের হাতিয়ার। ওকে, আমি তাহলে সত্যমকে থানায় নিয়ে চললাম, কারণ আমি জেনে গেছি কুকুরের লেজ কখনো সোজা করা যায় না। হাজার চেষ্টা করলো কুকুরের লেজ কখনো সোজা হবেও না। চলো সত্যম। দাঁড়ান ইন্সপেক্টর, কাল যে সত্যম লোকাপে বন্দি ছিল তার প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন, এ হচ্ছে লোকাপ রেজিস্ট্রারি কপি, আর এ হচ্ছে থানার রেজিস্ট্রার। আপনি নিজের চোখেই দেখিনি। দেখে কি লাভ? আপনি নিজে একজন আইনের লোক হয়ে আইনের কোনো ফাঁকি রাখবেন না, তা আমি খুব ভালো করে জানি। তাই আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে স্যার। সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের বিবেক, মনুষ্যত্ব এগুলো তো বিক্রি করেছেন, আর কত টাকা পেলে নিজের মা বোনকে শয়তানের বিছানায় পাঠাতে পারবেন বলতে পারেন? Shut up! এত বোকা মেয়ে আমি নই। খোকা বাবু, এই নিন, এই কাগজের টুকরোগুলো মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখুন। মনে রাখবেন, আমার নাম দোলা রায় চৌধুরী। আইনকে বাঁচিয়ে আমি কাজ করি। আর এই দেখুন এই সোনার চেন। এই সোনার চেনটা আপনি ভালো করে দেখুন তো, এটা আপনি চিনতে পারছেন কিনা?
ভালো করে দেখুন, এটা আমি তুষারদার অজ্ঞান অবস্থায় তার হাতের মুঠো থেকে উদ্ধার করেছি, যার লকেটে আপনার ভাই সত্যমের নাম লেখা আছে। আর এই লকেটটা প্রমাণ করে যে আপনার ভাই আসল অপরাধী। আই চল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাদা দাঁড়ান ইন্সপেক্টর, আমার এলাকা থেকে কাউকে অ্যারেস্ট করার আগে যে আমার পারমিশন নিতে হয় সেটা কি আপনি জানেন না? না স্যার, না। আপনার সামনে দাঁড়িয়ে আপনার মার গায়ে থেকে যদি কোনো জানোয়ার তার শাড়িটা খুলে নেয়, তাহলে কি আপনি আপনার বাপের পারমিশনে অপেক্ষা করবেন? ইন্সপেক্টর 24 আওয়ার 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে আমি আমার ভাইকে থানার লকআপ থেকে খালাস করে আনবো। শালা আমারও একটাই পরিচয়, WWW শয়তান। জানি জানি, আমি সবটাই জানি, কারণ আপনাদের মাথার উপর আছে বড় বড় মন্ত্রীর হাত। আর কিছু ঘুষখোর পুলিশ অফিসার থাকলেই থানার লকআপ থেকে আসামিকে খুব সহজেই বের করে নেওয়া যায়। কিন্তু এখন আমি কিন্তু তা হতে দেব না। একে আমি লকআপের ভিতর রেখে গলায় তড়ি দিয়ে ঝুলিয়ে দেব, আর লোকে ভাবে আত্মহত্যা করেছে। তখন ভাইয়ের মুখে অগ্নি করবার জন্য একটা খাটিয়া আর ফুলের মালা নিয়ে যাবেন। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বস বস, এই তো ডেঞ্জারাস মেয়ে বস, আপনার এতদিনে ক্ষমতাকে এই চ্যালেঞ্জ করে চলে গেল। স্যার স্যার স্যার, আর এক মুহূর্ত দেরি করা যাবে না স্যার। যে হবে হোক ওই সত্যমকে খালাস করে আনতে হবে। ওকে ওকে না কিছুতে এই লোকাপে রাত কাটতে দেওয়া যাবে না স্যার। হ্যাঁ বসে, ওকে যদি সত্যি সত্যি সত্যমকে যদি ওই লোকাপে একদম 24 ঘন্টা নয়, 3 ঘন্টার মধ্যে আমি আমার ভাইকে থানা লকআপ থেকে আমি ছাড়িয়ে আনবো। তারপর ওই থানি তেজি অফিসারকে তুলে আনবো আমার এই বাগান বাড়িতে। তারপর ওর শরীর থেকে একটা একটা করে পোশাকগুলো খুলে নিয়ে ওর ওই জ্বলন্ত যৌবনে ঢেলে দেবো আমার এই কামনার শীতল জল। তারপর ওর সাথে আমি করবো ফুলসজ্জা, তারপরে সোহাগ আবদার, সব শেষে সারা সুতারি কাউন্টার। সত্যম, এখনো বলে দাও যে তুমি তুষারকে খুন করার চেষ্টা করেছিলে। আমি কতবার বলবো স্যার যে আমি তুষারকে চিনি না, আর আমি তুষারদের বাড়ি কোনোদিন যাইনি স্যার। আমি তোমাকে আবারও ভালো করে বলছি, তুমি স্বীকার করো যে তুমি তুষারকে খুন করার চেষ্টা করেছিলে। তাহলে তোমাকে এবারের মতো না হয় আমরা ক্ষমা করে দেব। আমি সত্যি বলছি স্যার, কে তুষার আর কে বা খুন করেছে আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই জানি না। আমি তোমাকে আবারও ভালো মুখে বলছি, তুমি স্বীকার করো যে তুমি তুষারকে খুন করতে চেয়েছিলে। ওরা আমি যদি তোমাকে সিআইডি রাতে তুলে দিই, ওরা কিন্তু গায়ের জোরে তোমার মুখ থেকে সব কথা বের করবে। নেই স্যার, ওর দাদার ক্ষমতার জোরে ও চুপ করে বসে আছে। ও ভাবছে ওর দাদা এসে উদ্ধার করে যাবে। অসম্ভব। তুমি যখন ওকে প্রমাণ সহ হাতে হাতে অ্যারেস্ট করছো, তখন কোনো নেতা মন্ত্রী ওকে খালাস করতে পারবে না। আমি তো সকাল থেকে সেই কথাটাই বলছি স্যার। সত্যম এখনো বলো বলছি,
বলো সত্যি কথাটা বলো, তুষারদাকে তুমি খুন করতে গিয়েছিলে, বলো। আমি চিনি না তুষারকে আমি চিনি না। এই সকাল থেকে কোথায় বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি জল খাবো, জল। এই নে জল, নিজে খাবার জন্য কিনেছিলাম, নে ধর, এবার তুই খা। শোন, তোকে আমি ভালোভাবে বুঝাচ্ছি, শোন না একটু, সব কথা স্বীকার করে নে, বুঝলি? তা না হলে কিন্তু তোর ফাঁসি হতে পারে, বুঝলি? তাই বলছি পুলিশের কাছে সত্যি কথাটা বল। আরে বাবা, পুলিশকে বন্ধু মনে কর না রে। আরে হাট! এই শালা পুলিশ হলো একটা হারামির জাত। এই আরে না দাদা না, ওকে আর বেরো না, আমাকে দেখতে দাও। দেখো ভাই, কোনো সমাজ বিরোধী পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি। কেন তুমি নিজে সর্বনাশ করতে চাইছো? আমার কথাটা শোনো, তুমি স্বীকার করো যে তুমি তুষারকে খুন করতে চেয়েছিলে। আমি তোমাদের কোনো কথাই শুনবো না। এই মেয়ে ছেলেটার মস্তানি আমি একদম শেষ। দেখুন স্যার, দেখুন কত ভদ্রভাবে ওকে বোঝাবার চেষ্টা করছিলাম, জানোয়ারটা স্বভাবটা কিছুতেই ছাড়তেই পারছে না। আরে এই! বল বলছি, এখন বল। হ্যালো হ্যালো হ্যালো, আমি মন্ত্রী দুলাল সামন্ত বলছি। আমাদের পার্টির নেতা ওই খোকাবাবুর ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। এক্ষুনি ওকে মুক্তি দিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবেন। তারপর সরি সরি স্যার, এখানে দোলা রায় চৌধুরী বলে কেউ থাকে না। সত্যম, এখনো বল, এখনো ভদ্রভাবে বল বলছি, বল সত্যি কথাটা বল, না হলে কিন্তু এই লাঠি আমি তোর গলার ভিতরে ঢুকিয়ে দেবো। দাঁড়ান ইন্সপেক্টর, লোকাপের মধ্যে না কোনো আসামির গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই। আমাকে আপনি অধিকার দেখাতে আসবেন না স্যার। আমি আপনার মতন ঘুষকে আসামির গালে চুমু খেতে শেখেনি। আমি একজন সিনিয়র অফিসার হয়ে তোমাকে অর্ডার দিচ্ছি, ওনার হাত কড়া খুলে দাও। না স্যার, এই কাজ আমি কিছুতে করতে পারবো না, কারণ এই কেসের দায়িত্ব আমার। আমি আসামির সঙ্গে কি করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমি নিজে ওই বাধ্য হয়ে ওর হাতের হাত কড়া খুলে দেবো। সেই চেষ্টা করবেন না স্যার, তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কি বললেন? আমাকে অ্যারেস্ট করবেন? ইয়েস স্যার, আর একবার অ্যারেস্ট করে লকআপে ঢোকাতে পারলে এই দোলা রায় চৌধুরীর কবজির চোটটা আপনাকে হজম করতে হবে। এই! না দাদা না, তুমি ওকে লোকাবে নির্যাতন করতে পারো না। যারা দিন দুপুরে মানুষ খুন করে দেশের শান্তিকে রক্তের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, তাদেরকে কেন মানুষ বলে ভাবতে হবে স্যার? কারণ এটাই তো এই দেশের আইন, এই দেশের আইন তাই বলছে। আমরা তো গায়ের জোরে কারো মানবাধিকার কেড়ে নিতে পারি না। মানব অধিকার সেটা শুধু কি আসামিদের জন্যই প্রযোজ্য স্যার? ওই তুষারদা হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পণ চালুচ্ছে, তার মনে অধিকারের কথা কে ভাববে স্যার? ওই ভদ্রেশ্বর থেকে থানার ওসিকে বোম মেরে উড়িয়ে দেওয়া হলো, তার বিধবা স্ত্রীর কথা কে ভাববে স্যার? আর্জি করে ডাক্তার বোন নির্ভয়ের যে হত্যাকাণ্ডের কথা কে ভাববে স্যার? যাই হোক না কেন, আমরা তো আর বিচারক হয়ে কাউকে শাস্তি দিতে পারি না। তার জন্য আইন আছে, আদালত আছে। আসামিরা যখন খুন করে তখন আইনের বই হাতে নিয়ে খুন করে না স্যার, কিন্তু আমরা যদি আসামিকে শাস্তি দিতে চাই তাহলে কেন আইন আমাদের হাতে সে আইনে বই হাতে তুলে দেবে স্যার? সেটাই তো এই দেশের নিয়ম, আর সেটা তোমাকে আমাকে সকলকে মেনে নিতে হবে। বাহ, চমৎকার স্যার, চমৎকার। কারো ঘরে আগুন লাগলে সেখানে
জল ঢালার আগে আইনের বই হাতে তুলে নিয়ে বিচার করে বলতে হবে সেটা গঙ্গার জল না পুকুরের জল। বাস স্যার বা বাহ, বাহ, আর ততক্ষণ বাহ, তার বাহ। বাড়িটা পুড়ে ছাই হয়ে যাক। বাহ, 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 বাহ। এই কথাগুলো কোনো পুলিশ সিনেমায় বা মঞ্চে বললে এতক্ষণ হতো দারুণ হাততালি পড়ে যেত। স্যার, স্যার আপনারা থাকতে এই অফিসারকে একটা ফুলের মালা পর্যন্ত দিতে পারেননি স্যার। মালা নিয়ে এসেছি স্যার। দাঁড়ান, তার আগে বলুন আপনার সঙ্গে আসা এই ভদ্র মহিলার আসল পরিচয় কি? বান্ধবী স্যার, ও আমার খুব কাছের বান্ধবী স্যার। ইন্সপেক্টর দুলারায় চৌধুরী বলেছিল আমার ভাইয়ের ডেড বডিটা ফুলের মালা দিয়ে নিয়ে যেতে, ফুলের মালা দিয়ে যেতে। তো স্যার এত কষ্ট করেও আমি ওনার আদেশ পালন করছি স্যার। তাই তাই স্যার, স্যার এটা একটু দেখুন না স্যার, এটা দেখে একটু বলুন না স্যার, এই কাগজটা পড়ে দেখুন না। আমার ভাইয়ের ডেড বডিটা থানার থেকে বাড়ি আমি কিভাবে নিলাম? স্যার ব্যাপারটা একটু খুলে বলুন স্যার। আরে ওটা জিআরপি থানার ফাইলের কপি। গত 7 দিন আগে সত্যমের ওই গোলার চেনটা ওই থানাতে হারিয়ে গিয়েছে, আর তখন সত্যম ওই জিআরপি থানায় একটা লিখিত ডায়েরি করে ওটাই ওই কাগজে লেখা আছে। মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা বলছে। আমি নিজে তুষারদার বাড়িতে গিয়ে ওই চেন আমি নিজে উদ্ধার করেছি স্যার। ইন্সপেক্টর, উনি মিথ্যে কথা বলছেন। 7 দিন আগে ওই সত্যমের সোনার চেনটা চুরি করা হয়েছে সত্যমকে ফাঁসানোর জন্য। তারপর ওই চেনটা ওই বাড়িতে পাওয়া গিয়েছিল বলেই তার নামে মিথ্যে কেস সাজানো হয়েছে স্যার। স্যার সত্যম তুষারদার বাড়িতে কোনদিন যায়নি স্যার, আর যেতেও পারে না। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। আমার মনে হয় ডিএসপি সাহেব ওই জিআরপি থানায় ঘুষ খাইয়ে মিথ্যে কেস তৈরি করে নিয়ে এসেছে। আপনি উত্তেজিত হবে না স্যার, আপনি একদম উত্তেজিত হবে না। এসপি সাহেব ওই রিপোর্টটা দেখার পর যদি আমার ভাইকে ছাড়তে রাজি না হয় তাহলে আমাদের তো করার কিছু নেই। সাধারণ মানুষকে ওই পুলিশই মাথা পেতে সহ্য করতে হবে। দোলাপ, সত্যমকে তুমি ছেড়ে দাও। জিআরপি থানার এই রিপোর্টটা দেখার পর ওকে আর আমরা এখানে আটকে রাখতে পারি না। পারবো স্যার, পাবো। আমার কাছে একজন প্রত্যক্ষদর্শী আছে, সে সাক্ষী দিলে আমরা সত্যমকে জেলে নিয়ে যেতে পারবো স্যার। প্রত্যক্ষদর্শী সাক্ষী? প্রত্যক্ষদর্শী সাক্ষী কে? সে হচ্ছে তুষার দাস স্ত্রী লক্ষ্মী রায়। কর্ণ বৌদিকে তুমি ভেতরে নিয়ে এসো। বলো বৌদি, তোমার কোনো ভয় নেই বৌদি, তুমি বলো। দাদার উপর যে হামলা হয়েছে তার সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। তুমি বলো বৌদি, এই ডিএসপি সাহেবের কাছে তুমি সব কথা খুলে বলো। বলুন বৌদি, বলুন আপনার বাড়িতে যা যা ঘটেছে আপনি সব স্যারকে খুলে বলুন। বলো বৌদি বলো, তুমি চুপ করে থেকো না। তোমার কথার উপর নির্ভর করছে ওই শয়তানটার চরম শাস্তি। বৌদি তুমি বলো। বলবো যে শয়তানটা আমার এত বড় সর্বনাশ করেছে সেই ছদ্মবেশী শয়তানটার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। খবরদার! আমার ভাইয়ের কেউ সর্বনাশ করতেলে আমি কিন্তু কাউকেই ছাড়ব না। এই খোকা বাবু, এটা থানা, এখানে আপনি হুমকি দিয়ে কথা বলবেন না। বলুন, আপনি নির্ভয়ে বলুন। বলো বৌদি বলো, তোমার কথার উপর নির্ভর করছে ওই শয়তানটার চরম শাস্তি। আমি চুপ করে থেকো না বৌদি, প্লিজ বৌদি তুমি বলো। বলবো ওই শয়তানটা আমারই চোখের সামনে আমার স্বামীকে ছুরি মেরেছে। আপনারা কিন্তু না, ওই আদালতে গিয়ে প্রমাণ দিতে হবে। তাই যা বলবেন
একটু ভেবে চিনতে বলবেন। আপনি কি সত্যি কথা বলছেন? না, না, আমি মিথ্যে কথা বলছি। আমি মিথ্যে কথা বলছি। আর আমাকে মিথ্যে কথা বলার জন্য ওই দোলারাই চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। বৌদি, এসব তুমি কি বলছো বৌদি? এসব তুমি কি বলছো? ওই দাদাকে, আমার দাদাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তুমি তো বারবার ওই সত্যমের নামটা উচ্চারণ করেছিলে। তাহলে না, না, না। আমি জানি না কে বা কারা আমার স্বামীকে ছুরি মেরেছে। আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু দেখিনি। তবু ওই সত্যমের সর্বনাশ করার জন্য ওই দোলারাই চৌধুরী আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলতে বলেছে। শুনুন স্যার, শুনুন, এইবার সব সত্যি কথা বেরিয়ে গেছে। জয়, ধর্মের জয়, সত্যের জয়। ধন্যবাদ বৌদে। আজকে আপনি একটা নিষ্পাপ নিরপরাধ ছেলের প্রাণটা বাঁচিয়ে দিলেন। এই এই সীতা সাবিত্রীর দেশে আপনার নামটাও কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছি বৌদি, ছি। স্বামীর দেওয়া শীতের সিঁদুরটাকে তুমি কালো বাজারে বিক্রি করে দিলে। এবার থেকে কোনো নারী শীতের সিঁদুরকে মঙ্গলের প্রতীক বলে মানবে না। ন্যায় নীতি সত্যতার নেতৃত্বে কালো বাজারে বিক্রি হয়ে গেল। চিতা ছাইয়ের মতো পুড়ে ছাই হয়ে গেল। এখনো বলো বৌদি, এখনো বলো কার ষড়যন্ত্রে তুমি আমাদের সঙ্গে এত বড় সর্বনাশ করলে? কিসের শর্তে, কিসের লোভে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? বলো বৌদি, তুমি বলো। আমি ন্যায় অন্যায় কিচ্ছু বুঝি না। আমি শুধু আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। সুখে শান্তিতে প্লিজ বৌদি, তুমি শিও না বৌদি। খোকা বাবু, হ্যাঁ, স্যার। আপনি আপনার ভাইকে নিয়ে যেতে পারেন। স্যার, 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 আমার কথা শুনুন। না, এই কাগজটা দেখার পর আমি আর ওকে আটকে রাখতে পারি না। স্যার, স্যার, আমাকে একবার সুযোগ দিন স্যার। এটা পুরো চক্রান্ত স্যার। আপনি খোকা বাবু, আপনি আপনার ভাইকে নিয়ে যান। ঠিক আছে। আরে চলো সত্যম, এসো ভাই, এসো এসো, এখানে এসো। চলো ভাই সত্যম, আমি তোমাকে না নিজে গাড়ি করে বাড়ি পৌঁছে দেব। সত্য, নিষ্ঠা, আদর্শবাদী পুলিশ ইন্সপেক্টর। মনে রেখো দোলারাই চৌধুরী, আমি খোকা বাবু সরকার। আপনাকে কিন্তু আমার ভীষণ দরকার। হাতে ঘড়ি থাকলে সময়টা মিলিয়ে নেবেন। 24 ঘন্টা হতে আর কতক্ষণ সময় বাকি আছে? সময়টা না হয় এখন তোলাই থাক। খোকা বাবু সরকার, একটা কথা মনে রাখবেন, আইনের পোশাকটা যেদিন আমি খুলবো না, সেই দিন এই বাঘিনী কি জিনিস কত নতুন খেলাটা বুঝতে পারবেন। আর সেই দিন বুঝতে পারবেন এই মালটা কত হারামি। আপনি হারামি হলে শালা, আর আমি কিন্তু হারামির হ্যান্ড বাক্স। আমি নম্বর 1 ভিলেন। আমি একটা রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা, এদের আমাদের জালে ধরার জন্য কর্নেল অর্জুন সিং আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছে যে কুসুমপুর থানা থেকে সোজা শ্রীনগর থানায় জয়েন করতে হবে। কিন্তু কর্নেলকে স্যার আমরা চিনব কেমন করে? শুনেছি উনি প্লাস্টিক সার্জারি করে নিজের
নিজের চেহারাটাকে একবার বদল করে ফেলেছি। কর্নেলকে তোমাকে চিনতে হবে না দুলা, কর্নেলই আমাদের চিনে নেবে। আজ থেকে পুলিশের পোশাক ছেড়ে আমি খোকাবাবুর কোম্পানির ম্যানেজার হয়ে ওই কোম্পানিতে জয়েন করব। আর তুমি শ্রীনগর থানার চার্জেই থাকবে। কর্ণ, তোমার ভাই নীল, তুষার এরা সবাই অর্জুনের গানের দলে যোগ দেবে। অর্জুন সিং গানের দল? কে কে স্যার, কে অর্জুন সিং বলুন? সেটা জেনে তোমার কোনো লাভ নেই দুলাভ, তুমি তোমার ডিউটি বুঝে নাও। আর আমি আমার ডিউটি বুঝে নিয়ে চললাম ওই খোকাবাবুর কোম্পানির ম্যানেজার হয়ে। কে কে অর্জুন সিং? স্যার বলে গেল ওর গানের দলে যোগ দিচ্ছে নীল, তুষার আর গণেশ যোগ দিচ্ছে। তাহলে কি আসলে উনি কর্নেল? আর তাই যদি হয়, এবারে দেখব আমি খোকা বাবু সরকারকে কে কাকে করে এনকাউন্টার। বদলে গেছে সম্রাট আলেকজান্ডারের অপরূপ ভারত দর্শন, বদলে গেছে দেশের আকৃতি, বদলে গেছে কবিগুরু সোনার বাংলার স্বীকৃতি। চারিদিকে শুধু ভুভুক্ষ মানুষের হাহাকার আর দুর্নীতির পাহাড়। তাই তো জননী জন্মভূমির ভিখারিনী বেশ কালের করালে গাছে হায়রে হারিয়ে গেছে আমার সোনার দেশ। দুর্নীতি আর রাজনীতি দেশটাকে করেছে শেষ। স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আর অন্যায়ের নামে নেই এই দেশটাকে করেছে শেষ। তুমি বলতে পারো কর্ণ, কে সরাবে এই দুর্নীতির জগদল? কে সরাবে এই দেশের সংকট মোচন? কে করবে এই গণতন্ত্র? এটা শুধু একটা দুর্নীতি ঢাকার মন্ত্র। গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে যারা গণতন্ত্রে পুজো করে তারা হয়তো এই দেশটাকে বিক্রি দেওয়ার ষড়যন্ত্র করে। নেই কাকা বাবু, নেই। এই দেশের প্রতি, জাতির প্রতি কোনো নেতা বা কোনো মন্ত্রীর কোনো ভালোবাসা নেই। রাজনীতির কোরালে গ্রাসে আজ হারিয়ে গেছে দেশ, হারিয়ে গেছে সোনার বাংলা। তাই তো আজ আবার বলতে ইচ্ছে করে, সোনার বাংলা নেই তো সে আর ওরে। সর্বনাশের রাজনীতি আজ দিয়েছে কাঙাল করে। লোক নেই আজ গায়ের বাটে, দিব্যি চলে না ধর রাতে। সর্বনাশের বেথি এসে দিয়েছে পাগল করে। সোনার বাংলা নেই তো সে আর ওরে। কর্ণ, তুমি ঠিক বলেছ কর্ণ, তুমি একদম ঠিক বলেছ। সর্বনাশের রাজনীতি আজ এই দেশ মাতাকে কাঙাল ভিখারিনী সাজিয়েছে। কাকাবাবু একমাত্র গণতন্ত্র পারে দেশকে দুর্নীতি মুক্ত করতে। গণতন্ত্র? হ্যাঁ কাকাবাবু। যে দেশের গণতন্ত্রে সংবিধানটাই ভুলে ভরা সে দেশের গণতন্ত্র উপায়ে শান্তি ফেরানো সম্ভব নয়। ভুলে ভরা সংবিধান কি বলছেন কাকাবাবু? হ্যাঁ, ভুলে ভরা সংবিধান। আর সেই ভুলের সুযোগ নিয়ে ভোটে নির্বাচিত নেতা মন্ত্রীরা দল বদল করে নিজের পদ বজায় রাখতে পারে। সেই ভুলের সুযোগ নিয়ে সুপ্রিম কোর্টে সেই ভুলের সুযোগ নিয়ে ওই জেল খাটা কয়েদিরা দেশ চালাতে পারে। সেই ভুলের সুযোগ নিয়ে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টে গিয়ে চুরিকে বৈধ প্রমাণ করে হাজার শিক্ষিত বেকার তৈরি করে। আর সেই ভুলে নেতা মন্ত্রীরা ওই মিথ্যা আশায় ভোটে জিতে এই জনগণকে দিনের পর দিন ঠকাতে পারে, দিনের পর দিন ঠকাতে পারে।
তাই তো এই দেশের ছোট্ট শিশু অমল কান্তির উত্তর হতে চায়। আর ওই বীরভূমের পতন্ত্র গায়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিকবাগদি বোকা হতে চায়। কর্ণ, কর্ণ, এইসব কথা তোমার আবেগের, কিন্তু মনে রাখো দাদা, আইন আর আবেগ কিন্তু এক নয়। আর আবেগ দিয়ে মানুষের মন জয় করা যায় না, আর এই দেশের দুর্নীতি দূর করা যায় না। লোহা দিয়ে লোহা কাটতে হবে দাদা। অতএব এই সন্ত্রাস দিয়ে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে। তোমরা কি বলতে চাইছো? রুখে দাঁড়াতে হবে। এই দেশের প্রতিটি জনগণকে অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটা হবে শ্রেণী সংগ্রাম, ওই সন্ত্রাসবাদী খোকা বাবুর নীতি। রক্ষক যেখানেই ভক্ষক, শ্রেণী সংগ্রাম ছাড়া কিছু নেই দাদা। সেটা হবে কে অরাজকতা, মানুষে মানুষে বিভেদের সৃষ্টি, খুন জখম হানাহানি লেগেই থাকবে। না 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 না, এই গণতন্ত্রের দেশে এটা তা সম্ভব নয়, কিছুতেই না, কিছুতেই না। সরি বন্ধু, তোমাদের তোমাদের দুর্নীতি দমন করা মন্ত্র আমি মানতে পারলাম না। তাহলে কি হবে? তাহলে কিভাবে দমন করবে শয়তান খোকা বাবুকে আর ওই শয়তানের হাসি? আর এখানে ন্যায় নীতি আদর্শের নেই বিন্দু মাত্র লেশ। শিক্ষা সভ্যতা সব শেষ, হারিয়ে গেছে মানবিকতা, বিকিয়ে গেছে বিবেক, সত্য সে লুকাস কি বিচিত্র এই দেশ। আমি বিস্মিত কণ্ঠে বিস্মিত চোখে আতঙ্কে চেয়ে দেখি প্রকাশ্য দিবালোকে সূর্য করজ্জ্বল দীপ্রহরী এক দল দানব সৈন্যের মতো ছুটে চলেছে গুরু গম্ভীর গর্জনে। অন্যায়ের শাড়িত কৃপান খড়গে শাড়িত হচ্ছে কত কত। না না বন্ধু না, আমি আর পারলাম না। গরিবের তাজা রক্তে ভিজে যাচ্ছে দেশের মাটি, ভিজে যাচ্ছে আমার মা মাটির মানুষ। ভীষণ অন্ধকার, দুর্নীতি নিকশ কালো অন্ধকার, অবিচার অন্ধকারকে কে দেখাবে এই দিশার আলো? কে খুলবে সামের দরজা, কে করবে শৃঙ্খলিত মায়ের শৃঙ্খল মোচন? হে মহামানব, আর একবার ফিরে এসে নব ভারতের রক্তদূত হয়ে। হে মহামানব, একবার ফিরে এসে এই নব ভারতে, একবার ফিরে এসে এই গ্রাম নগরের ফিরে। চক্ষুর আড়ালে যেখানে জমেছে অন্ধকার। না কর্ণদা না, এইভাবে কান্নায় ভেঙে পড়লে চলবে না। যেভাবে হোক আমাদের রুখে কর্নেলকে খুঁজে বার করতেই হবে। এই বিক্ষুব্ধ কর্ণ, এই বিক্ষুব্ধ আজ থেকে করবে দুর্নীতি দমন। যেখানে দেখবে অন্যায় অত্যাচার, সেখানে হাজির হব আমি হব মহাভারতের নবভারতের রুদ্রকবি। যারা গরিবের রক্ত হোলি খেলেছে, তাদের রক্তে হোলি খেলে দেওয়ালে ঝোলাবো তাদের ছবি। কর্ণদা, চলো চলো, আজ থেকে আমরা যাবো অগ্নিশ্বরী নাট্যশালায়। আর অগ্নিশ্বর যদি সত্যিকারের মানুষ হয়, তাহলে ওর হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাবো ওর দেখানো পথে। তাহলে আমাদের নেক্সট টার্গেট অগ্নিশ্বরের নাট্যশালা। জাগো না জুয়ান, জাগো না জুয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল হয়ে লেখা আছে দেওয়ালে গান। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো না জুয়ান, জাগো না জুয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল হয়ে লেখা আছে দেওয়ালে গান। শুরু হবে সত্যের সংগ্রাম। বন্দে
জাতীয় পতাকা আমি এইভাবে লাগাতে বলছিলাম? এ আমাদের মা। যে সন্তান মায়ের মর্যাদা রক্ষা করার ক্ষমতা নেই, তাকে মাকে ভালোবাসার কোনো অধিকার নেই। আমি পতাকাটাকে এইভাবে লাগাতে বলেছিলাম? আরে বাবা, সবুজটা নিচে থাকবে আর গেরুয়াটা সবার উপরে থাকবে। আর তুই কি করেছিস? গেরুয়াটা নিচে করে সবুজটাকে উপরে করেছিস। আর এই তিনটে কালারের মানে আছে। এই সবুজ হচ্ছে সুজলা সুফলা শান্তি শ্যামলা, আর সাদা হচ্ছে শান্তির প্রতীক, আর গেরুয়া সবার উপরে থাকে মর্যাদার গৌরবের প্রতীক। সরি অফিসারদা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আর ঠিক দেখো, আর জীবনে আমার ভুল হবে না। ঠিক আছে, যা ওকে, ঠিক করে লাগা যা। আচ্ছা যাকেও সব কথা। এখন আর মাথা গরম করবেন না। আমাদের রিহার্সাল কেমন হলো সেটা বলুন। যেমনটা শিখিয়েছিলেন তেমনটা আমরা করতে পেরেছি তো? হ্যাঁ, মোটামুটি দু একটা ভুল ছাড়া ঠিকই আছে। তবে আমার সব রিহার্সাল টিহার্সাল এখন ভালো লাগছে না। কেন 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 স্যার, আপনার কি শরীর খারাপ নাকি? না, তোমরা এখন যাও, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে দাদা, কি হয়েছে? আমাদের বলো না। আপনি এখানে কি একা থাকবেন? আচ্ছা দোয়েল কোথায় রে? দোয়েল ও তো আজ আসেনি দাদা। আসেনি না, তাই ওর জায়গায় তো রূপসাই পক্সি দিল। রূপসা? আরে বাহ, ওই মেয়েটা তো মাত্র দুদিন আগে এসেছে, দুদিনের মধ্যে তো ভালো ডেভেলপ করেছে। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনার আশীর্বাদ মাথায় থাকলে, ঠিক আছে। আপনি যদি আমার পাশে থাকেন, দেখবেন আমি একদিন সুপার অভিনেত্রী হতে পারবো। দাদা বলছি, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ তো বলো। কাল থেকে আমি তোমার ডান্স গ্রুপে আমি আর আসতে পারবে না? কেন আসতে পারবে না? কারণ আমার ওই নিউজ চ্যানেল ছেড়ে আমার এসব আর ভালো লাগছে না। তা কেন ভালো লাগবে রে ভাই? কারণ আমি তো এখানে বেশি করে টাকা দিতে পারি না। অগ্নিশ্রদ্ধা, তুমি আমাকে দাদা ভুল বুঝো না। হ্যাঁ, আমি ভাবছি ওইসব ছেড়ে কোনো নার্সিং হোমে জয়েন করব। আচ্ছা লক্ষ্মী, তুমি? না দাদা, আমার ওসব ভালো লাগছে না। আমি ভাবছি আমি আমার গ্রামেই ফিরে যাব। না দাদা, আমি যেভাবে যে কাজের জন্য এখানে এসেছিলাম তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তাই আমি ঠিক করেছি আমি ওই আমার নিজের জায়গায় ফিরে গিয়ে আমার এই দাদার নিউজ চ্যানেলের কাজে সাহায্য করব। বাহ, যোগ্য ছাত্র মাত্র উত্তর দিলে, কি দাদার উপরে মুখের উপরে সুন্দর জবাব দিলে। দেখুন স্যার, দেখুন, এদের জন্য আপনি এত ভাবেন স্যার, আর এরা কি সুন্দর উত্তর দিলে। দেখুন, এরা শুধু নিজের স্বার্থের কথাই ভাবে স্যার। তোমরা সবাই আজ স্যারকে একা ফেলে দিয়ে চলে যেতে চাইছো। বেশ, যাবে। আরে বাবা, ওরা অভিনয় করতে এসেছে, কাজ করতে এসেছে, আর কাজ করে যদি দুটো টাকা না পায় তাহলে কেন ওরা ঘরের খেয়ে পরের মুখ তাড়াবে? শিল্পীর মর্যাদা কজন বোঝে? ঘর থেকে কে এরা না খেয়ে বেরোবে? সকাল থেকে তো রিহার্সাল করছে, পেটে তো এরা কিছু দেয়নি। আচ্ছা বুলবুল, তোমার কিছু বলার আছে? না, আমার কিচ্ছু বলার নেই। আমাকে তুমি যা করতে বলবে আমি সেটাই করব। আচ্ছা রূপসা, তোমার কিছু বলার আছে? নো প্রবলেম বস। ওই নায়িকা হবার জন্য যতই কষ্ট হোক না কেন, আমি আপনার পাশেই থাকবো স্যার। আপনাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। ভেরি গুড ম্যাডাম। আমার বাইরের অফিস করে একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে। এদের 4 জনকে 1 লাখ টাকা করে দিয়ে আমার নিজের নামে 1 লাখ টাকা রেখে দেবে। 1 লাখ করে টাকা দেবে? হ্যাঁ দাদা, বলছিলাম কি, 1 লাখ টাকা করে দিলে মানে এতগুলো টাকা তুমি আমাদের দেবে কেন? কারণ তোদের আর কোনো কাজ করতে হবে না। আমি যা বলবো তোরা তাই কাজ করবি, তোরা আমার হয়ে কাজ করবি। ঠিক আছে দাদা,
আরে যেটা আমি বলবো সেটাই করবি। হ্যাঁ আমি রাজি আছি দাদা। হ্যাঁ এই কাজের জন্য না আমি মার্ডারও করতে পারি। সব পিছন দিয়ে প্যান্ট খুলে যাচ্ছে আর বলে কিনা মার্ডার করবে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। হে তুমি যে আমাদের 1 লাখ টাকা করে দিয়ে যে অপমান করলে তা ভাষা দিয়ে বোঝানো যাবে না দাদা। আজ থেকে এই বান্দা তোমার গোলাম হয়ে রইল। ঠিক আছে, যা 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 কাজ কর। এই তুমি সবাই এসো, টাকা নেবে এসো। হ্যাঁ আরেকটা দাদা কথা। হ্যাঁ বল। এই মানে বলছিলাম কোথায় কোথায় আমাদের প্রোগ্রাম হবে যদি একটু জানাতে। ওরা তোদের গণেশ ফোন করে জানিয়ে দেবে, যা। ওকে ওকে দাদা আমি আসছি দাদা। ঠিক আছে। কি কাজ? আর কেনই বা আমাদের এতগুলো করে টাকা দিতে চাইছেন? সেই কথা না শোনা পর্যন্ত একটা টাকাও কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে কাল থেকে তোমাকে এখানে আসার দরকার নেই। না বলছি টাকা আমার দরকার, কিন্তু হঠাৎ করে এতগুলো টাকা দেওয়ার উদ্দেশ্য কি আমি ঠিক বুঝতে পারছি না। তাই যাচ্ছি, ভেবে দেখবো, কাল এসে দেখবো। ঠিক আছে, যাও যাও, ভেবে গিয়ে দেখো, যাও। দাদা হ্যাঁ বলছি তুমি আমাদের এতগুলো করে টাকা দিলে, এটা তো আজব ব্যাপার। কিন্তু কিন্তু তুমি কেন দিলে সেটা যদি একটু বলতে। আমি বলছি, আমার মনে হয় অগ্নিশ্বর বাবু নিশ্চয়ই কোনো নতুন ব্যবসা শুরু করেছেন। তুমি জানলে কি করে? একদম ঠিক ধরেছ। আমি দেখলাম এসব নাচ গান যাত্রা সিনেমা করে যা আনবো তাই সব শেষ হয়ে যাবে। কারণ এ সকল করে কোনো লাভ নেই। এ অল্প পয়সায় কি হবে? তাই আমি একটা নতুন বিজনেস শুরু করতে চলেছি। আর এই বিজনেসে যদি আমার সাথে কেউ সাথ দেয় তাহলে আমরা পাবো মুঠো মুঠো টাকা। কারণ এই বিজনেসটা এই মার্কেটে নতুন করে লঞ্চ করতে চলেছে। তাই রাতারাতি টাকা কামাতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই বিজনেসে আমি আপনার পার্টনার হতে পারি মাইরি? তুমি? হ্যাঁ আমি। আরে আমি যদি তোমার পাশে থাকি তোমার কাজের অনেক সুবিধা হবে, আর আমারও 2 টাকার রোজগার হয়ে যাবে। কি বলেন? ঠিক আছে, যদি তুমি আমার কথা মতো চলো তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমার পরের ছবির নায়িকা আমি তোমাকেই করব। এই এই আরে তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? বলছি দাদা, হ্যাঁ ওই ওরে আর কোনো কিন্তু নয়। দাদা যখন বলেছে, এই শোন না, একসঙ্গে এতগুলো টাকা জীবনে কোনোদিন দেখেছিস? চল চল যাই, জীবনে প্রথমবার দেখবো। চল চল চলে চলে। দাদা বলছি তুমি আমাদের কাছে এতদিন ছিলে অগ্নিশ্বর দা, আর আজ তুই আমাদের কাছে হয়ে গেলি ঈশ্বর। চলি দাদা। ঠিক আছে, যা যা। বিপদে পড়লে সবাই ডাকে তার নাম ঈশ্বর। শালা ভুলেও আমাকে কেউ বিশ্বাস করো না, আমি অন্ধকারের অগ্নিশ্বর। আপনি হেভি টান মেরে কথা বলেন তো মাইরি। এই শোনো, আমি এইভাবে কথা বলি। না হ্যাঁ? না ওসব মাইরিটারি আমার এখানে চলবে না। আমার কাছে চলতে গেলে ভদ্রভাবে চলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে, ভদ্র পোশাক আশাক করতে হবে। কিন্তু তোমার কাজটা ভদ্র হবে তো? সেটা টোটালি নির্ভর করছে আমার ওই দোয়েল পাখির উপর। দোয়েল যদি আমার কথাগুলো একটু বুদ্ধি করে শোনে তাহলে আমার এক হাতে টাকা আর অন্য হাতে থাকবে সাম্রাজ্য। আরে একদম ঠিক বলেছে। আচ্ছা আমার কথাগুলো তুমি জানছো কি করে বলো তো? আরে বাবা, আমি তো তোমার মতন বয়ফ্রেন্ড
চেয়েছিলাম। মাইরি, হ্যাঁ। সরি, মারি বলেছিলাম। আরে মাইরি, 100% মাইরি। রাতারাতি তুমি ছক করে অনেক টাকা কামাতে চাও, সেটা কিন্তু আমি বুঝে ফেলেছি। এবার তাহলে আমায় কথা দাও, আমাদের এই গোপন উদ্দেশ্যের কথা তুমি কাউকে বলবে না। কথা দিলাম, তবে তুমিও আমাকে কথা দাও যে তোমার নতুন সিনেমার নায়িকা ওই দোয়েলের জায়গায় তুমি আমাকেই নায়িকা বানাবে। রূপসা, এই স্বপ্ন দেখা তুমি ভুলে যাও। কি ব্যাপার? কি ব্যাপার? এটা কি ইয়ার কি মারা জায়গা নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না তুমি আজকে রিহার্সালে এলো না কেন? এটা শোনো, সবার সামনে বলার জায়গা নেই। আর রূপসা, তুমি এখানে মাত্র 2 দিন এই গ্রুপে এসেছো, আর আমি এই গ্রুপে বহুদিন থেকে কাজ করছি। সুখে দুঃখে আমি কিন্তু সবসময় আছি। তাই তুমি এই গ্রুপে নায়িকা হওয়ার স্বপ্নটা তুমি ভুলে যাও। না না, দেখবে, স্বপ্ন দেখবে, কারণ কারণ আমি ভেবেছি আমার এই সিনেমার নায়িকা আমি ওকেই বানাবো। আর আমি তুমি তুমি হবে ওই খোকাবাবু সরকারের বউ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না 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 না, আমার মাথা খারাপ হয়নি, মাথার বুদ্ধিটা আমার একটু একটু করে খুলে গেছে। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো আর আমাকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য ওই খোকাবাবুর বউয়ের ভূমিকায় তুমি অভিনয় করো। অগ্নি, তা কোনোদিন হয় না। আরে হ্যাঁ, তার জন্য যা সহযোগিতা করার আমি করবো। তোমার তোমার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে মেয়ের সঙ্গে এরকম কাজ করছো, ছি। তার একটা আরো কারণ একটা আছে। কারণ আছে। আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত কারণটা বলা যাবে না। শুধু এইটুকু বলি, ওই খোকা বাবুর বাড়ির বউ হয়ে তোমাকে যখন ওরা পছন্দ করেছে, তখন তুমি শুধু এই খোকা বাবুর বাড়ির বউ হয়ে সেখানেই যাবে, আর সুযোগটাকে তুমি কাজে লাগাও। না না না, আমি কাউকে ঠকাতে পারবো না। তাহলে তুমি নিজে ঠকবে, সেই সাথে তোমার বাবাকে ঠকাবে, তোমাদের বাড়ি পর্যন্ত চলে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সিনেমা তৈরি করা, তুমি নায়িকা হওয়া, আমি ডিরেক্টর হওয়া, সব আমাদের মাঠে মারা যাবে। মনে করো, মনে করো দোয়েল, মনে করো, এটা এটা আমাদের ওই অ্যাক্টিংয়ের একটা পার্ট। ওই খোকা বাবুদের না প্রচুর প্রচুর টাকা আছে, আর আমি জানি 100% আমি জানি ওই টাকা ওরা সৎ পথে রোজগার করেনি। তুমি জানলে কি করে? আমি জানি, আমি সব জানি, কারণ ওর বাবা সালা সামান্য একটা রিটায়ার্ড মিলিটারি অফিসার হয়ে কি নেই সেখানে ওদের সরকার ইন্ডাস্ট্রিজের মালিকরা, নার্সিং হোম, ওষুধের কারখানা, বাড়ি গাড়ি, 7 স্টার হোটেল, মন্দির মসজিদ, কি নেই ওদের? কিন্তু কিন্তু তার জন্য সিআইডি সিবিআই আছে, তারা তদন্ত করবে। তুমি কেন করছো? আর আমি জানি যে খোকা বাবু খুব ভালো মনের মানুষ, তাই আমি এই কাজ করতে পারবো না। দোয়েল, যদি তুমি আমার কথা না শোনো, আমার কথা যদি না শোনো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। শোনো অগ্নি স্যার, আমার কথাটা শোনো। কি শুনবো? কি শোনাবে? তোমার বাবা ওদের কাছে হাত পেতে টাকা দেয়নি? বুলবুল, তোমার বাবা ওই খোকা বাবুর সঙ্গে তোমার বিয়ের মত দেয়নি? হ্যাঁ, দিয়েছে। আর সেই জন্যই তো আমার বাবার সঙ্গে রাতে আমার অশান্তি চলছে। তুমি কাল রাতে হোটেল ডায়মন্ডে যাওনি? হ্যাঁ, আমি গিয়েছি তো বেশ করেছি, তাতে তোমার কি? সেটা আমার পার্সোনাল না, ব্যাপার। পার্সোনাল নয়, সেটা এখন ইউনিভার্সাল ব্যাপার হয়ে গেছে। আমাদের গ্রুপে সবাই জেনে গেছে। দোয়েল, খোকাবাবু তোমাকে পছন্দ করেছে, আর আমাকে যদি তুমি ভালোবাসো, আমার কাছে যদি তুমি থাকতে চাও, তাহলে ওই খোকাবাবুকে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু তারপরেও কি আগের মতো তুমি আমাকে মেনে নেবে? কেন নেব না দোয়েল, কেন নেব না? আরে বাবা, আমি তো নিজে তোমাকে পাঠাচ্ছি সেখানে, কেন এনে নেব না?
তুমিই তো বলেছিলে দোয়েল, তুমিই তো বলেছিলে আমার জন্য তুমি নিজের রক্তবিন্দু পর্যন্ত দিতে পারো। তাহলে কেন কেন মাত্র একটা মাসের জন্য খোকা বাবুর বউয়ের ভূমিকায় অভিনয় করতে পারবে না? তুমি কেন বুঝতে চাইছো না? এই যুগের নারীদের কত সম্মান, তাকে তো দেবীর আসনে বসিয়ে পুজো করে, আর এইভাবে তাকে আমি কলঙ্ক করতে পারবো না অগ্নিশ্বর, পারবো না। দেখো দোয়েল, ব্যাপারটা হচ্ছে তোমার ওই তোমার বাবা ওই ঝনঝন বাবার কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, কিন্তু দেখো আমি তোমাকে নিজে গিয়ে সেখান থেকে উদ্ধার করেছিলাম। সেই আমি নিজে যদি তোমাকে উদ্ধার না করতাম তাহলে তোমার বাবা তোমাকে 1 লাখ টাকায় বিক্রি করে দিত। ধরে নাও তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের 1 মাস পরে তুমি জানতে পারলে তোমার স্বামী এই অগ্নিশ্বর চ্যাটার্জি ব্রেন টিউমার। এবার বলো তোমার সেই স্বামীকে বাঁচানোর জন্য পরের বাড়ির বউ সাজবে, না স্বামীর মুখে আগুনটা দেওয়ার জন্য শ্মশানে গিয়ে তার মুখাগ্নি করবে? তুমি বিশ্বাস করো আমি তোমাকে কতটা ভালোবাসি, তার জন্য আমি তারেকেশ্বর মন দিয়ে আমি জল ঢালি অগ্নিশ্বর। আমি জানি দোয়েল। আমি বলা হয়ে গেছে, আমি তারেকেশ্বর বাবার নাম আর তোমার নাম করে আমি জল ঢালি অগ্নিশ্বর। আমি জানি দোয়েল, সেটা আমি জানি। সেই বিশ্বাস, সেই ভরসা তোমার উপর আমার আছে দোয়েল, সেই অধিকারও আছে। তাই তো তোমাকে আমি বলছি দোয়েল। কিন্তু আমি বুঝতে চাইছি না কেন তুমি এরকম করছো, যে ওদের কাছে টাকাগুলো নিয়ে তোমরা কি করবে? শুধু টাকা নয়, ওদের কাছে ইন্টারনাল খবর আমাকে তোমরা দেবে। তার মানে আমি হব স্পাই? ঠিক তাই। ধরে নাও তাই। তোমার বাবা 1 লাখ টাকায় ওদেরকে বিক্রি করে দিয়েছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি আমার জন্য 5টা মিনিট ওয়েট করো। আচ্ছা হ্যাঁ। কি বললো তোমার খোকা বাবু? খোকাবাবু আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর আমার মতামতটা আজকেই জানতে চেয়েছে, আর এটাও বলেছে যে আজকে ও আমাকে শপিং করাতে নিয়ে যাবে, আর আমি বলে দিয়েছি যে না। তুমি যাবে? না যাবে? না, যাব না। যাবে দোয়েল, তোমার যাওয়া উচিত। না আমি যাব না। তোমার যাওয়া উচিত দোয়েল। অগ্নিশ্বর, না। আমি তোমার পায়ে ধরছি। অগ্নিশ্বর, তুমি কি করছো? না দেখো দোয়েল, সময় কথার সুযোগ একবার চলে গেলে তার ফিরে আসে না দোয়েল, তার ফিরে আসে না। আচ্ছা অগ্নি, তোমার কি আমার জন্য এতটুকু কষ্ট হয় না? কষ্ট দোয়েল, আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি দোয়েল, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি, ভালোবাসাকে গভীর রাতের অন্ধকারে আমি একা কুমড়ে কাঁদতে দেখেছি দোয়েল, কাঁদতে দেখেছি। লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে আঁকতে শেখায়, আর আমি সেই ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেখেছি দোয়েল। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সতেও চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সতেও চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু
বলে ফিনিশ। কিন্তু স্যার আমি জানতাম আপনি ভালো ডাইরেক্টর, কিন্তু আপনি যে এত ভালো অভিনয় কেমন করে জানলেন স্যার? জানবে জানবে, আমার সাথে থাকতে থাকতে তোমরা সব জানবে। এক মাস আমাদের তিনজনকে পার্টি বদলালে হবে না, আমাদের তিনজনকে একসাথেই কাজ করতে হবে। ইয়েস, কেউ জানে কি না জানে, আমি জানি আমাদের ভারতবর্ষে 2,20,000 কোটি টাকা সালা ওই বিদেশের সুইচ ব্যাংকে পড়ে আছে। আর ওই টাকা যদি আমাদের দেশে থাকতো তাহলে ভারতবর্ষের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যেত না। হ্যাঁ, টাকার দায়ে, টাকার অভাবে কোনো মানুষ চুরি ডাকাতি করতো না। বাচ্চাদের মিড ডে মিলের চালে কাকড় থাকতো না। চিটফান্ডগুলো কেলেঙ্কারি করে শেষ হয়ে যেত না। তাই তো বিষ পান করে নীলকণ্ঠ যেমন হয়েছিল পতি পরমেশ্বর, আমিও শালা নায়ক থেকে খলনায়ক হয়ে বুঝিয়ে দেব আমি শালা আলোর নই, আমি অন্ধকারের অগ্নিশ্বর। এই হলো আমাদের বাড়ি। আচ্ছা, আর ওই যে দূরে দেখছেন না, ওইটা আমাদের সুইমিং পুল। ওরে বাপরে। আর একটু এগিয়ে আসুন। আচ্ছা, ওই যে বাড়িগুলো দেখছেন না, হ্যাঁ, ওইগুলো আমাদের কোয়ার্টার। ওইগুলোতে আমাদের ড্রাইভাররা থাকে। আচ্ছা, আর তার পাশেই মন্দিরের পাশেই মসজিদ। সত্যি এ তো বাড়ি নয়, যেন রাজপ্রাসাদ। সালা মনে হচ্ছে যেন 7 স্টার হোটেল। বলছি অগ্নিশ্বর বাবু, হ্যাঁ বলুন, কি খাবেন বলুন? আবার খাওয়া? এত বড় বাড়ি, হোটেল, মন্দির, মসজিদ, তারপরে আবার খাওয়া যে কি হয় ভগবান জানে। না বাবা, আমি খাবো না। আরে হ্যাঁ অগ্নিশ্বর বাবু, কাল দোয়েল কিন্তু আমাকে ফোন করেছিল। আর ও বললো, ও তো আমরা দারুণ প্রশংসা করলো, আর বললো আপনি নাকি বাংলা সিনেমায় ডিরেকশন দেবেন এবং অভিনয়। একদম, তার জন্য আমার স্ক্রিপ্ট রেডি, ক্যামেরা রেডি। আরে বাবা, কাকে দিয়ে অভিনয় করাবো সেটা আমার রেডি হয়ে গেছে। কিন্তু খোকা বাবু, আমার মনে হচ্ছে এই জন্মে আমার ও সকল কাজ আর হবে না। যদি বলি সেই স্বপ্ন আমি পূর্ণ করে দেবো। আপনি? আরে কি বলছেন মশাই, আপনি কি বলছেন মশাই? আরে মানে ধরুন, আচ্ছা, ওই সিনেমা তৈরি করতে যদি আমি টাকাটা ইনভেস্ট করি। আরে দাঁড়ান, আরে আপনাকে তো একটা প্রণাম করি। না, প্রণাম করে দরকার নেই। আমি প্রডিউসার হয়ে আমি তোমার পাশে থাকতে চাই। আমি তো ভাবতেই পারছি না যে আপনি আমার এত বড় উপকার করবেন। আরে শুধু একটা ছবি নয়, এই ছবিটাতে যদি আমার লাভ হয় তাহলে একের পর একটা সিনেমা আমি আপনাকে দিয়ে তৈরি করাবো, এবং সেটা সরকার এন্টারপ্রাইজ ব্যানারে। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত জায়গায় আপনার পোস্টার ব্যানার লাগানো থাকবে, রাজ্যের গ্রাম থেকে অলিতে গলিতে। আর মানুষ কাতারে চিনবে আমরা অগ্নিশ্বর পাবো। কিন্তু বাট ওয়ান কন্ডিশন। আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ বলুন, আপনার কি শর্ত? দোয়েল আপনার ওই ছবিতে অভিনয় করবে না। দোয়েল অভিনয় করবে না? দোয়েলকে বাদ দিয়ে আমি সিনেমা করব? না, এটা আপনি ঠিক ভাবেননি, একদম ঠিক ভাবেননি। আমি জানি অগ্নিশ্বর বাবু, আপনি আপনার দোয়েল এবং আপনার দুজনের খুব ভালো বন্ধু। দেখুন, ব্যাপারটা হচ্ছে দোয়েল আমার স্ক্রিপ্টটা শুনেছে এবং ওর চরিত্রটা আমি নিজের মনের মতো করে বানিয়েছি। আর এই ছবিটাও ওর করার জন্য ওর ভীষণ আগ্রহ, ভীষণ। আমারও তো একটা স্বপ্ন আছে। আপনার আবার কি স্বপ্ন? দোয়েলকে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া? না, আমি দোয়েলকে আমার জীবন সংগ্রামের নায়িকা করতে চাই। আচ্ছা অগ্নিশ্বর বাবু, আমি যদি দোয়েলকে বিয়ে করি আপনি খুশি হবেন তো? কিন্তু দোয়েল যদি আপনাকে বিয়ে করতে রাজি না, সেই ব্যাপারটা আমার আমি দেব। একদিকে অর্থ আর একদিকে ভালোবাসা,
ঠাকুর বলেছে টাকা বড়, টাকা আপন মানুষ পর, যত বালিশ মানুষ তো। কিন্তু বর্তমান সমাজে আমার বিচারে বলে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আচ্ছা অগ্নিশ্বর বাবু, আপনি কি ভাবছেন? না মানে বলছি খোকা বাবু, আরে বাবা তাহলে তো আমার থেকে ভীষণ খুশি আর কেউ হবে না। আরে মশাই, শুধু আমার মুখের কথা নয়, হ্যাঁ আমি রেজিস্টার পেপারে সই করে হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আমার সসম্মানে বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওই বাবারে বাবারে, একদম ভাবা যায় না, একদম ভাবা যায় না। একদিকে আমার সিনেমা তৈরি হবে, অন্যদিকে দোয়েল আপনার বাড়ির বউ হয়ে আপনার বাড়িতে যাবে, আপনার বাড়ির কাজ, ঘর সংসারে কাজ তারপর তো সামলাবে। কি হলো অগ্নেশ্বর বাবু, এত ভাবার আপনার কি আছে? হ্যাঁ? আরে আমি দোয়েলকে বিয়ে করব, আপনি ওয়াক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, অথচ আমি এত টাকা ইনভেস্ট করার পরেও আপনি বলছেন। হ্যাঁ, দোয়েল দোয়েল আমার পরিবারের লক্ষ্মীর বউ হয়ে আমার সংসার সামলাবে আর আমার বাড়িতে লক্ষ্মীর আসন গ্রহণ করবে। তাই খোকা, আমি ঠিক করেছি আমাদের কোম্পানির কিছু দায়িত্ব আমি দোয়েলকে দেব। ইনি হচ্ছেন আমার মা। থাক থাক বাবা থাক। আপনাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। তাতে কি আছে যাই বাবা, আজ থেকে তুমি আমার আর একটা ছেলে। তুমি যখন তখন আমাদের বাড়ি এসো, তোমার জন্য না এ বাড়ির দুয়ার সব সময় খোলা আছে। আসলে দোয়েলের বাবার না ওই ব্যাংকে থেকে একটা নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ জানি তো, 5 লাখ টাকা দেনা আছে আর অলরেডি আমরা সেটা দোয়েলের বাবাকে দিয়ে দিয়েছি। তার মানে দোয়েলের বাবাও ব্যাপারটা মেনে নিয়েছে। দোয়েলের বাবা, আচ্ছা আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। আচ্ছা কিছু মনে করবেন না, মানে এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাইছি আপনাকে। হ্যাঁ বলো না বাবা, বলো না। আচ্ছা বলছি, মেয়েটার মধ্যে আপনারা কি এমন দেখলেন? হ্যাঁ কি দেখলেন? আসলে আচ্ছা দেখুন ওই মেয়েটা না, হ্যাঁ। মানে দোয়েল আমাদের খুব সুন্দরী দেখতে, শিক্ষিত, নম্র, ভদ্র, আর আমাদের মানে খোকা ওকে না বেশ পছন্দ করে। তাই আমার জ্যোতিষীও বলেছে আমাদের খোকা যে স্ত্রী হবে তার নামের প্রথম অক্ষর হবে টি দিয়ে। ও আচ্ছা। তাছাড়া দোয়েল মা সুন্দরী, নম্র, ভদ্র, শিক্ষিত। তাই আমিও ভাবছি তাড়াতাড়ি আমার খোকার সাথে ওদের বিয়ে দিয়ে আমি আর খোকার বাবা আমরা একটু কিছুদিনের জন্য বিদেশে বেড়াতে যাব। শালা ঢ্যামনো জোশিসি, হ্যাঁ শালা দিলে দেবশ্রী নাম দিতে পারতো, শালা দোয়েলের নামটাই দিতে হবে। হ্যাঁ বলছে দেখুন, না মানে দেখুন, বলছি ব্যাপারটা যখন আপনারা মেনে নিয়েছেন আর ওনার দোয়েলের বাবাও যখন মেনে নিয়েছে, তখন মাঝে তো আমার কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ বলছে নাও চেক করে নাও। না চেক করবো না, মায়ের সাথে কথা বলছি তো। হ্যাঁ বলো বাবা বলো। আরে এটা ব্যাংকের চেক, নাও ধরো। জয় মা, আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমাকে বিশ্বাস করে আমাকে 5 লক্ষ টাকা চেকটা দিয়ে দিলেন। না মানে আমি আর দেখুন সময় নষ্ট করব না। জীবনে আমি অনেক সময় নষ্ট করেছি, এবার আমি যাই। অনেক কাজ পড়ে আছে আমার, ওই ধরুন ওই স্টোর বুকিং, স্ক্রিপ্ট রেডি করা, হ্যাঁ তারপরে কি বলেন অভিনেতাদের পেমেন্ট করা, অনেক কাজ বুঝলেন। আমি কাকাবাবু আমি এলাম। হ্যাঁ আচ্ছা বলছি, এটা বেয়ারার চেক তো? হ্যাঁ। মানে ব্যাংকে গেলেই তুলতে পারবো? ব্যাংকে গেলেই টাকা তুলতে পারবে। আচ্ছা তাহলে তার কোনো কথাই রইল না। শুনুন, আমি গিয়ে কাজটা শুরু করি। হ্যাঁ আমি কিন্তু ওই ধরুন ক্যামেরা বুকিং, স্ক্রিপ্ট বুকিং, স্টোর
এইসব নানাকাণ্ড কাজ অনেক পড়ে আছে তো। দেখুন আমি কিন্তু আর এখানে ওয়েট করতে পারবো না, প্লিজ ওই খাওয়া দাওয়ার ব্যাপারেও আমাকে আর অনুরোধ করবেন না খোকাবাবু। আমি এলাম, হ্যাঁ, গুড বাই। সত্যি বুলবুল পাখি, তুমি শালা মায়ের অভিনয়টা যা করলে না, আছেন খোকাবাবুর বউ ভাতের পার্টিতে, তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সকলে খোকাবাবু আর দোয়েল মাকে একটু আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। ওয়েলকাম 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 এভরিবডি। এবার আপনারা যে যেখানে পারেন ডিনারটা সেরে নিন। এই মুহূর্তে আমার বাবা আমার মা আসছেন, আপনাদের কিছু বলবেন। আরে দোয়েল, 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 আরে এই তো, এই তো দোয়েল। আর সকলে মিলে জোরে তালি, হাততালি, হাততালি, হাততালি। এ নাও মা, আমি আমার বৌমা দোয়েলকে আমার এই সোনার হার আর বালা জোড়া দিয়ে আশীর্বাদ করছি। আমি আমার পুত্রবধূ দোয়েল মাকে নগদ 10 লক্ষ টাকা দিলাম। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার একমাত্র পুত্রবধূ দোয়েল মা এবং আমার খোকাকে আশীর্বাদ করেন, ওরা যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আমি ভীষণ ভীষণ খুশি, দোয়েলের মতো সুন্দরী শিক্ষিত সভ্য নম্রতা মেয়ে আমার বাড়ির বউ হয়ে আমাদের বাড়িতে লক্ষ্মীর আসন গ্রহণ করেছে। তাই তো আমি ঠিক করেছি, আমাদের কোম্পানির ঘরের সব কিছু, মন্দির মসজিদ সব কিছু আমি ওর হাতেই তুলে দিলাম। আমিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে আমি আপনাদের বাড়ির বউ হয়ে আসতে পারছি। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এই বাড়ির আমি একটা রাজরানী হয়ে উঠবো। তাই তো একটা মায়ের মতো আমি শাশুড়ি পেয়েছি, বৌমা, আর বাবার মতো একটা শ্বশুর পেয়েছি, আর নারায়ণের মতো আমি একটা স্বামী পেয়েছি। জানি না আমি আপনাদের এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। মা, তবে মৃত্যু শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব মা। তালে হাততালি, নাও নেক্সট দা পার্টি। এই বেলা খুশকি নিয়ে এসো। বেশ বৌমা, তোমরা এবার নিজেদের মতো করে সব কিছু মানিয়ে নিও, কেমন মা? আচ্ছা মা। এসো দোয়েল, কাছে এসো, কাছে এসো দোয়েল। না 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 না, কি হলো দোয়েল, চিৎকার করে উঠলে কেন? না না মানে তুমি না এই বাড়িতে শোবে না। কি বলছো দোয়েল? আজ আমাদের ফুলসজ্জা রাত, আজ আমাদের একে অপরকে জানবো, চিনবো, একে অপরের কথা শেয়ার করবো, আর তুমি বলছো এই ফুলসজ্জা রাতে ঘরে তুমি শোবে না? না মানে সেইভাবে আমি বলতে চাইছি না, শুধু না মানে আমি তাহলে দোয়েল, এই ঘরে তোমার থাকা যাবে না। তাহলে দোয়েল তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? সত্যি যদি আমাকে তোমার স্বামী হিসাবে পছন্দ নয়, তাহলে কেন শুধু শুধু তুমি আমাকে বিয়ে করতে গেলে? না না না, ওরকম কখনো আমি তো ভাবিনি। আমি জানি যে তুমি খুব ভালো, আর তোমাদের এই সংসারটাকে আমার খুব পছন্দ হয়েছে গো। তাহলে না মানে কি দোয়েল? না মানে আমি না একটা ব্রত করেছি। ব্রত? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটা জ্যোতিষের কাছে গেছিলাম, আর আমাকে বলেছিল যেন বিয়ের পর স্বামীর সঙ্গে 1 মাস যেন এক ঘরে যেন আমি না শোবো। তাই আমি বলছিলাম।
আজকাল এই সমস্ত ব্রত কেউ পড়ে? হ্যাঁ, এ মা, এটা হলো কুমারী ব্রত। তাই তো জানো, আমি শুনেছিলাম এই কুমারী ব্রত যদি আমি না পালন করতে পারি তাহলে কিন্তু তার কিছুদিনের মধ্যে আর 1 মাসের মধ্যে আমি তো মারা যাব। দোয়েল, দোয়েল, তোমার কথা শুনে না আমার ভীষণ হাসি পাচ্ছে। তুমি হাসছো? আরে আজকালকার মেয়েরা এই জ্যোতিষী তান্ত্রিককেও বিশ্বাস করে। আরে বাবা, এসব কথা কিন্তু বলতে নেই। উনি কিন্তু অনেক বড় জ্যোতিষী। আর জানো তো কতজনের হাত থেকে যা যা বলেছিল তা সব হয়েছিল। ওই যে শিল্পা শেট্টি আর আমজাদ খান, হ্যাঁ, আর অনেক সবাই যা যা বলেছে তাই সব হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তাই? ওসব বাতাও দরকার নেই, ওসব বাতাও দরকার নেই। এই শোনো, আমার না কিন্তু ভীষণ আমার কিন্তু আমার ভীষণ খুব বাচ্চা। আমি শুতে চলব। না না না, শোনো, বলছিলাম কি, হ্যাঁ বল। বলছি বাবা মাকে যেন এসব কথা আবার বলে দিও না। দোয়েল, এই সমস্ত কথা কে কোনদিন বাবা মাকে বলে? হ্যাঁ, তুমি থাকবে দোতলায়, বাবা মা 1 তলায়, আমি থাকবো 3 তলায়, ঠিক আছে? আর তারপর আমি বাবা মা ঘুম ভেঙে যাওয়ার আগেই আমি কিন্তু তোমার ঘরে চলে আসবো। কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আমার কিন্তু ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। আমি কিন্তু চলেছি। খোকা বাবু, বলছি আজকে রাতে আমি তো অনেক কষ্ট দিলাম তোমাকে। তুমি দুঃখ পেলে না তো? আমাকে তুমি ভুলে যাবে না তো? তুমি যে আমার জীবনেরই উপহার, কি করে তোমায় আমি ভুলবো? তুমি যে আমার জীবনেরই উপহার, কি করে তোমায় আমি ভুলবো? ভালো লাগে তাই ভালোবাসি, ভালো লাগে তাই ভালোবাসি, দিনে দিনে শুধু বেদনাই, দিনে দিনে শুধু বেদনাই। আমি কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি তোরে ছিটকানিটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়বে। আমি শুনলাম গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চাপ বাবা, কোনোরকম ভাবে নিজেকে বাঁচালাম, নাহলে আজকে যে কি হয়ে যেত আমি তো বুঝতেই পারিনি। দোয়েল, তোমাকে না এই ফুলসজ্জা রাতে হ্যাভি লাগছে মারি। এই গোলাপি শাড়িতে তোমাকে একবারে মা অন্য লাগছে। মনে হচ্ছে এটা ওই খোকা বাবুর ফুলসজ্জা নয়, আমাদেরই ফুলসজ্জা। তাই তো এই ফুলসজ্জা রাতে তোমাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছা করছে? ওই তোমার আমার এই রাত, তোমার আমার শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার।
এখানে নাচ গানের ছলনায় এই হোটেল ডায়মন্ডের শয়তান ওই খোকা বাবু রাস্তান আমরা এখানে ধরার জন্য এখানে এসেছি। এই কথাটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। খুব খুব সাবধান। কিন্তু ম্যাডাম চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। চারিদিকে আর কিভাবে খুঁজবো সেই ব্লুপ্রিন্ট? আর তার জন্য তো আমি আছি, আপনি কোনো চিন্তা করবেন না, সেই ব্যবস্থা আমি করেই রেখেছি। খোকা বাবুর ভাই সত্যম এখানে এলো বলে আর দেরি নয়। আর একটা কাজ করুন, শুনুন, আমরা এই কাপড় দিয়ে মুখটা বেঁধে নিই। ও মাই ডার্লিং, তোমরা এসে গেছো। আরে কি ফিগার মাইরে তো ম্যাডাম, তোমার ওই যৌবনের ফাঁদে আর ওই কোমরের খাঁদে আমার ওই দিলের মাঝে একটুকু এসো না মাইরে। আরে এত তারা কিসে, তারা কিসে? আরে বাবা, আগে গলাটা ভালো করে ভিজিয়ে নিন। আরে বাহ বাহ, अरे वाह, अरे वाह, ये तो गला झोंटू रे, কিন্তু শেষে প্রসাদটাটুকু দিও মাইরি। আরে নাও 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 নাও, একটা কোমর হিলিয়ে গান ধরো তো মাইরে, তব তো আয়েগা মজা। আরে এ রূপ সাহা, নে একটা গান ধর, মেরা দিল কা রানী। আমার দিলের বিলে লিখে দিলে যার যার আমার দিল বিলে লিখে দেবো যার নাম রে, সে আমার প্যার লাগবে, প্যার লাগবে, সে আমার প্যার লাগবে, আমার প্রেমের ফাঁকে পিছু যাবে যে ভালো রে, সে আমার প্যার লাগবে, প্যার লাগবে, সে আমার প্যার লাগবে। আরে তোমার মধ্যে একটা শালা বাম্পার ট্যালেন্ট আছে মাইরে। আরে যেমন গোলা, আরে শালা আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? আরে শালা সামনে জ্বলন্ত পূর্ণ যৌবন নারে, কিন্তু আমার ঘুম আসছে কেন? এই শালা, শালা তুই শালা আমার মদের সাথে কিছু মেসাজ নিত? ম্যাডাম, এ কিন্তু একেবারে ঘুমিয়ে পড়েছে ম্যাডাম। এবার আপনি এই হারাধন বাবুকে এখানে ডেকে আনুন। ওকে ওকে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। এইবার শুরু হবে আমার আসল কাজ। এইবার আমি যেটা করব সেটা হলো ওদের সমস্ত ফাইল আমি একটা একটা করে চেক করে নেব, আর তারপর শুরু করব আমার নেক্সট অপারেশন। I am coming, madam.
আমি একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। আর এটা পাওয়ার পরে তো শুরু হবে আমাদের নতুন অপারেশন। ইয়েস, অল পেপার ইজ সরকার ইন্ডাস্ট্রিজের আমি কুইন জেরক্স। থ্যাংক ইউ হারাধন বাবু। থ্যাংক ইউ দিলে হবে না ম্যাডাম, আমারও 50% কাট মানি চাই। 50%? ইয়েস, এই যুগে বেইমানি তোর তো 100% হওয়া উচিত, কিন্তু আমি তো আমার কমিটমেন্ট ফেল করতে পারি না। মালিকের কাছে ম্যানেজারের মতো থাকবো, আর আপনার কাছে চামচের মতো থাকবো। দুদিকে ব্যালেন্স করে চলতে গেলে আমাকে তো একটু ঠিকঠাক অভিনয়টা করতে হবে, তাই না কি বলেন ম্যাডাম? ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কাজে যদি আপনি সহযোগিতা করেন তাহলে 50% আমার আর 50% আপনার। রাইট, ইউ আর রাইট।